এই যে ভাই, দোকান বন্ধ করে ফেলবেন নাকি এখন? হ্যাঁ ভাই, বন্ধ করে ফেলবো এখন। এই ঝড় বৃষ্টি রাতে তেমন আর বেচা কিনা হবে না। আর আমার আবার একটু শ্বশুর বাড়িতে যেতে হবে আর কি। ও, তা বেশ। আমার আবার কিছু সদাই লাগতো আর কি, তাই এসেছিলাম। ও আচ্ছা। আচ্ছা, আপনার কি লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। এই যে ভাই, আপনার সদাইটা। আচ্ছা ঠিক আছে ভাই, চলি তাহলে। পরে আবার কখনো দেখা হবে। আমি অনেক এই ছোট্ট মুদিখানার দোকানটা চালাই। 5 দিন ধরে একটানা বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টির কারণে তেমন কাস্টমার না থাকায় ভাবলাম দোকানটা বন্ধ করে শ্বশুর বাড়িতে চলে যায়। মায়েরও অনেক অসুখ, বউকে নিয়ে কালকেই আবার ফিরে আসতে হবে। ভাবলাম বাজার থেকে একবার ঘুরে যাই। শ্বশুর বাড়িতে যাব, খালি হাতে গেলে তো কেমন দেখায়। তাই বাজারের দিকে যাচ্ছি কিছু কেনার জন্য। যা পেয়েছি মন্দ নয়। এক হাতে ইলিশ মাছ আর এক হাতে মিষ্টির হাঁড়ি নিয়ে চললাম শ্বশুর বাড়ির দিকে। পথটা অনেকটাই দূর, যেতে বেশ অনেকটাই সময় লাগবে। ঝড় বৃষ্টির রাত, কোনো রিক্সা বা অটো পাবো কিনা সন্দেহ। যাই, একটু সামনে দাঁড়িয়ে দেখি কোনো কিছু পাই কিনা। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখতে পেলাম একটা অটো আসছে। এই যে ভাই, শুনছেন, যাবেন? হ্যাঁ বাবু, বলেন। কোথায় যাবেন আপনি? যাবো তো তালতলা, যাবে? সেখানে তো সন্ধেবেলা কোনো গাড়ি যায় না বাবু। আপনি সামনের বটতলা পর্যন্ত যেতে পারবেন। তারপর বাকি পথটা আপনাকে হেঁটেই যেতে হবে। সেখানের রাস্তা খুবই খারাপ। হেঁটে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, বাকি পথটা না হয় হেঁটেই যাব। চলো তাহলে। অটোটাতে উঠে বসলাম। অটোটা ধীরে ধীরে চলতে শুরু করলো। অনেক ঘন কালো মেঘ, বৃষ্টি হচ্ছে খুব জোরে। মাঝে মধ্যে বজ্রপাতও হচ্ছে, আর জোরে জোরে মেঘ ডাকছে। কিছুক্ষণ পর বটতলা এসে পৌঁছালাম। বটতলা এসে পৌঁছাতে অটোওয়ালা বলল, বাবু নামুন, বটতলা চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, চলি তাহলে। সাবধানে যাবেন বাবু। আমি শুনেছি ওই জঙ্গল নাকি ডাকাত পড়ে, তার সাথে ভূতের ভয় তো আছেই। আর তাল গাছের সামনে দিয়ে যেতে কেউ ডাকলে পিছে ফিরে তাকাবেন না। তাকালে আপনার বিপদ হতে পারে। চলি বাবু। অটোটি আমার চোখের সামনে দিয়ে চলে গেল। হাতে মিষ্টি আর মাছ নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। এসে ঢুকে পড়েছে গাছপালা ঘেরা জঙ্গল আর ঘর বাড়িগুলোতে। এই সময় এখানে বেশিরভাগই বিদ্যুৎ থাকে না। এই হারিকেন বা কুপি এখানের মানুষের একমাত্রই ভরসা। অন্ধকার বিচ্ছেদ করে মাঝে মধ্যেই একটু বাড়িগুলোর ফাঁক ফোকর থেকে ভেসে আসছে কুপির আলো। পথের পাশের ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, কিংবা খালপাড়ের গাছে বসে থাকা নিশি জাগা পাখির ডানা ঝাপটানোর আওয়াজ। এগুলো মিলে পরিবেশটাকে আরো ভুতুড়ে করে তোলে। এদিকে পানি থাকায় মানুষজন তেমন একটা বের হয় না। দোকানপাটও বন্ধ থাকায় বাজারের লোক সমাগমও কমে যেতে থাকে। চারদিকে কোনো মানুষ নেই, অন্ধকার রাত। একা একা ভয়ও করছে খুব, কিন্তু আমাকে যেতেও হবে, তাই সামনের দিকে এগিয়ে চললাম। হঠাৎ কিছু একটা আওয়াজ শুনে পেছনে তাকালাম। পিছনে ঘুরে দেখলাম কিছুই নেই, কিন্তু আমি তো একটু আগে কিছু একটা আওয়াজ শুনেছি। থাক, মনের ভুল ভেবে সামনের দিকে এগিয়ে চললাম। আমি সামনের দিকে এগিয়ে চললাম। হঠাৎ পিছনে আবার কিছু একটা শব্দ শুনে তাকিয়ে দেখলাম, আরে এই তো সেই লোকটা না যে আমার দোকানে সদাই নিতে এসেছিল। ও ভাই, আপনি এখানে কি করছেন? এই সামনেই আমার বাড়ি, এদিক দিয়ে বাড়িতে যাচ্ছিলাম। আপনি এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? ও আচ্ছা, এই দিক দিয়ে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতেই যাচ্ছিলাম আর কি।
ও, তাহলে চলুন একসঙ্গে যাওয়া যাক, আমার বাড়িও সামনেই। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। লোকটার কথা শুনে মনে একটু স্বস্তি লাগলো। যাক বাবা, একজন সঙ্গী তাহলে পাওয়া গেল। লোকটার সাথে হেঁটে চললাম সামনের দিকে। দূরের বাড়িগুলো আর বড় বড় গাছ ভিতরে কেমন একটি ভয় সৃষ্টি করছে। পুকুরের উল্টো পাশে ছাড়া বাড়িগুলো বুকটা কাঁপিয়ে দিচ্ছে। কেবল মনে হচ্ছে এই গাছপালা ঘেরা অন্ধকারগুলো বিচ্ছেদ করেই যেন বের হয়ে আসবে এখনই ভূতের দলগুলো, আর ছিঁড়ে খাবে আমাকে। তার সঙ্গে পেঁচার ডাক ভয়ের মাত্রাটা যেন আরো বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা বলছি, রাস্তাটা নাকি বেশি ভালো না, মাঝে মধ্যে নাকি ডাকাতও পড়ে এখানে। আপনি কি কিছু জানেন এ বিষয়ে? তা ঠিকই বলেছেন বটে, সামনের রাস্তাটা সত্যি খুবই ভয়ানক। দুজন কথা বলতে বলতে হেঁটে চললাম। সামনে ওনার বাড়ি, তাই উনি ওনার বাড়িতে চলে গেল। আর আমারও মিনিট কয়েক হাঁটলেই শ্বশুর বাড়ি। আমিও সেদিকে হাঁটতে লাগলাম আপন মনে। হাঁটতে হাঁটতে সামনে দুটি বড় তাল গাছের কাছে চলে আসলাম। সেখানে আসায় একটি কণ্ঠ ভেসে আসলো, অনি, অনি, কোথায় যাচ্ছ তুমি? বাতাসে আওয়াজটা পেয়ে আমি বললাম, কে কে কথা বলে? আমার কথার উত্তরে জবাব এলো, তোর হাতে থাকা মাছটি আমার খুব পছন্দ হয়েছে, মাছটি আমায় দিয়ে যাওনি? কে আপনি? সামনে আসুন, আপনাকে কেন মাছ দেব? আরে, আপনি এখানে? আপনি এখনো বাড়িতে যাননি? আচ্ছা চলুন চলুন, আমি এগিয়ে দিচ্ছি, চলুন। আরে আপনি এখানে? আপনি তো একটু আগে বাড়িতে চলে গেলেন, আবার ফিরে এলেন যে? কোথাও যাবেন নাকি আপনি? আরে তেমন কিছু না, চলুন চলুন, আপনাকে এগিয়ে দিচ্ছি। কথা শেষ করে লোকটার সাথে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে মনে একটু সন্দেহ হলো, লোকটা বেশ অদ্ভুত তো। ভাবতে ভাবতেই চোখ গেল লোকটার পায়ের দিকে। মা, ওনার পা উল্টা কেন? এটা দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কে কে আপনি? আমার কথার জবাবে লোকটা হাসতে শুরু করলো। হাসতে হাসতে সে বলে শেষমেশ তাহলে তুই আমাকে চিনেই ফেললি। এই বলে সে তার ভয়ঙ্কর রূপে আসলো। উস্কো পুস্কো চুল, চোখগুলো ঢেপ ঢেপে সাদা সাদা। তাকে দেখে খুব ভয় লাগছিল। ভেসে আসছিল তার গা থেকে পচা মাংসের গন্ধ। কে আপনি? আর আমার পিছে পড়েছেন কেন? কি চান আপনি? লোভে, অনেক লোভে, তোর কাছে থাকা মাছ আর মিষ্টিটা আমার খুব পছন্দ হয়েছে, এগুলো আমায় দিয়ে যাওনি? কে আপনি? আর এগুলো আমি আপনাকে কেন দিতে যাব? সরুন সরুন, আমাকে যেতে হবে। আমার কথা কোনো তোয়াক্কা না করে সে আমার হাত থেকে মাছটা নিয়ে খেয়ে ফেললো। ভয়ে মিষ্টিটা আমার হাত থেকে পড়ে গেল। আমি বুঝতে পারছিলাম সামনে আমার খুব বিপদ। তাকে দেখে ভয়ে শরীর কাঁপছিল। কাঁপতে কাঁপতে কখন যে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম তা ভেবে পেলাম না। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরতে আমি দেখলাম পাশে আমার শ্বশুর দাঁড়িয়ে আছে। আমার শ্বশুর আমাকে বলল, কি বাবা, রাতে ভয় পেয়েছিলে নাকি তুমি? হ্যাঁ বাবা, খুব ভয় পেয়েছিলাম আমি। তা বাবা, তুমি এই রাতের বেলা আসতে গেল কেন? এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর আর বিপজ্জনক। যদি তোমার কিছু হয়ে যেত। ঠিক বলেছেন বাবা, আমার আশাটা ভুলই হয়েছে। আমি মনে হয় কোনো পিশাচের কবলে বলেছিলাম। কপাল ভালো যে বেঁচে ফিরতে পেরেছি।